স্বাগত। আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বোতামটা টিপে দেবেন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভবিষ্যতে এমন আরও আলোচনার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। লেটেস্ট বিশ্লেষণের আপডেট পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন। আপনাদের এই সমর্থনটাই কিন্তু আমাদের আসল প্রেরণা। আজ আমরা একটা গভীর আলোচনা করব স্টক মার্কেটে বিনিয়োগের জগৎ নিয়ে। অনেকের মনেই এটা নিয়ে বেশ ভয় কাজ করে, তাই না? আবার কেউ কেউ ভাবে এখানে বিশাল সুযোগ লুকিয়ে আছে। একদম। একটা ধারণা আছে যে এটা খুব জটিল বা খুব ঝুঁকিপূর্ণ। ঠিক। তো কিভাবে এখানে ঠিকঠাকভাবে পা রাখা যায়, কোন প্রাথমিক জিনিসগুলো জানা দরকার, আর সবচেয়ে বড় কথা, কিভাবে এটাকে কাজে লাগিয়ে একটা স্থিতিশীল আর্থিক ভবিষ্যৎ গড়া যায়, এই সব নিয়েই আজ আমরা কথা বলবো। আর আমাদের আলোচনার ভিত্তি হল নীরাজ যোশীর লেখা বই বি আ স্টক মার্কেট মিলিয়নের। খুব ভালো বই, লেখকের নিজের অভিজ্ঞতা থেকে লেখা। হ্যাঁ, লেখক তার নিজের অভিজ্ঞতা আর জ্ঞান এখানে ভাগ করে নিয়েছেন। আমাদের লক্ষ্য হল বইটার মূল বিষয়গুলো সহজভাবে আপনাদের সামনে তুলে ধরা, যাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে আপনাদের সুবিধা হয়। ঠিক। আর শুরুতেই বলি, স্টক মার্কেট নিয়ে যে সাধারণ ভয় বা ভুল ধারণাগুলো আছে, যেমন ধরুন এটা শুধু বড় লোকদের খেলা বা পুরোটাই নাকি জুয়া, এগুলো কিন্তু একদম ঠিক না। হ্যাঁ, এই ধারণাটা খুব কমন। বিশেষ করে আজকের ভারতে, যেখানে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়াটা এত জরুরি, সেখানে কিন্তু বিনিয়োগের গুরুত্ব অনেক বেড়ে গেছে। অবশ্যই। আর এই বইয়ের লেখক নীরাজ যোশীর নিজের জীবনের গল্পটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানে একজন সাধারণ ছাত্রর হয়তো শুরুতে পড়াশোনায় অত মন ছিল না। ও আচ্ছা। হ্যাঁ, বইতে আছে 7th গ্রেডে এক সহপাঠীর কথাই নাকি উনি সিরিয়াস হন। তারপর দেখুন এনডিএ থেকে ইঞ্জিনিয়ারিং, তারপর আবার আইন পড়া। বাহ, অনেক কিছু। হ্যাঁ, আর শেষ পর্যন্ত স্টক মার্কেট আর ইউটিউবিংয়ের মাধ্যমে আর্থিক সাফল্য লাভ করা, এটা কিন্তু সবার জন্যই একটা ইন্সপিরেশন হতে পারে। যে কেউ এই দিকে এগোতে পারে। একদম। চেষ্টা আর সঠিক জ্ঞান। তাহলে এই আর্থিকভাবে শক্তপোক্ত হওয়ার যাত্রার প্রথম ধাপটা কি? বইতে তো 3টে মূল স্তম্ভের কথা বলা হয়েছে: আর্ন মোর, সেভ মোর, ইনভেস্ট মোর। ঠিক। আরও আয় করুন, আরও সঞ্চয় করুন, আর আরও বিনিয়োগ করুন। এই আরও আয় করুন মানে কি শুধু মাইনে বাড়ানো? এখানে তো অ্যাক্টিভ আর প্যাসিভ আয়েরও কথা বলা হয়েছে। এই দুটো জিনিসের মধ্যে তফাৎটা কি, আর কেন একাধিক আয়ের উৎস জরুরি? দেখুন, অ্যাক্টিভ আয় হলো যেটা আমরা সরাসরি খেটে রোজগার করি, মানে চাকরি বা ব্যবসা। আপনি সময় দিচ্ছেন, কাজ করছেন, তার বদলে টাকা পাচ্ছেন। যেমন আমাদের বেশিরভাগের মাইনের চাকরি। ঠিক। কাজ বন্ধ তো আয়ও বন্ধ। অন্যদিকে প্যাসিভ আয় হলো এমন একটা রোজগার যা একবার সেট করার পর নিয়মিত আসতে থাকে, খুব বেশি সক্রিয় খাটনি ছাড়াই। উদাহরণস্বরূপ ধরুন বাড়ি ভাড়া, বা ধরুন বই লিখলে তার রয়্যালটি, বা এই যে আমরা বিনিয়োগের কথা বলছি সেখান থেকে পাওয়া ডিভিডেন্ড বা সুদ। নীরাজ যোশী যেমন ইউটিউব থেকে আয় শুরু করেছিলেন, যেটা পরে প্যাসিভ ইনকামের দিকে গেছে। ও আচ্ছা। এবং সেই টাকাটাই উনি আবার বিনিয়োগ করেছেন। একাধিক আয়ের উৎস, বিশেষ করে যদি তার মধ্যে প্যাসিভ উৎস থাকে, তাহলে আর্থিক নিরাপত্তা অনেক বেড়ে যায়। একটা পথ বন্ধ হলেও অন্যটা আপনাকে সাপোর্ট দেবে। তার মানে শুধু বেশি রোজগার করলেই হবে না, সেটাকে ধরে রাখা আর বাড়ানোটাও জরুরি। এখানেই তো সঞ্চয়ের প্রশ্নটা আসে, তাই না? একদম। বইতে স্মার্ট শপার হওয়ার কথা বলা হয়েছে। মানে কোনটা দরকার, নিডস, আর কোনটা নিছক শখ বা ইচ্ছে, ওয়ান্টস, এই পার্থক্যটা বোঝা, এটা কি সত্যি এতটা জরুরি? আরে বিশাল জরুরি। আমরা রোজ কত জিনিস কিনি যা হয়তো না কিনলেও দিব্যি চলে যেত। এই প্রয়োজন আর ইচ্ছের তফাৎটা যদি ধরতে পারা যায়, আর যদি একটা বাজেট মেনে চলা যায়। বাজেট, ওটাতেই তো অনেকে আটকে যায়। হ্যাঁ, কিন্তু চেষ্টা করলে সম্ভব। ছোট ছোট অপ্রয়োজনীয় খরচগুলো বাদ দিলেই দেখবেন মাস শেষে বা বছর শেষে বেশ ভালো পরিমাণ টাকা জমে গেছে। আর এই জমানো টাকাই তো বিনিয়োগের মূলধন। এই টাকাটাই তখন আমরা কাজে লাগাতে পারি। যেমন ধরুন ফিক্সড ডিপোজিট, এফডি, বন্ড, সোনা, বা ধরুন পিপিএফ, ইপিএফ, এনপিএস, অনেক অপশন আছে। আর অবশ্যই মিউচুয়াল ফান্ড বা সরাসরি স্টক। আর বিনিয়োগ কেন করব? শুধু টাকা জমানোর জন্য? না না, বিনিয়োগ জরুরি কারণ এটা প্রথমত মুদ্রাস্ফীতিকে হারাতে সাহায্য করে। সময়ের সাথে টাকার দাম যে কমে যায়, সেটাকে সামাল দেয়।
দ্বিতীয়ত, আপনার বড় আর্থিক লক্ষ্যগুলো যেমন বাড়ি কেনা, বাচ্চার পড়াশোনা, রিটায়ারমেন্ট এগুলো পূরণ করতে সাহায্য করে। আর তৃতীয়ত, যখন আপনি শেয়ারে বিনিয়োগ করেন, আপনি তো আসলে কোম্পানির মালিকানার অংশীদার হচ্ছেন। বাহ, এই মালিকানার ব্যাপারটা ইন্টারেস্টিং। আচ্ছা, বিনিয়োগের কথা বললে যে শব্দটা বারবার ঘুরে আসে সেটা হলো কম্পাউন্ডিং। বইতে তো এটাকে অষ্টম আশ্চর্য বলা হয়েছে। হ্যাঁ, অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন কিনা জানা নেই, তবে কথাটা খুব সত্যি। ব্যাপারটা কি আসলে এত শক্তিশালী কেন এটা? খুব সহজ করে বললে, কম্পাউন্ডিং মানে হলো আপনার বিনিয়োগের উপর যে লাভ বা রিটার্ন আসছে, সেই লাভের উপরেও আবার লাভ আসা। মানে চক্রবৃদ্ধি সুদ আর কি। ও আচ্ছা, সুদের ওপর সুদ। একদম। আপনার টাকা নিজেই তখন আরও টাকা তৈরি করতে শুরু করে। প্রথম দিকে হয়তো খুব বেশি মনে হবে না, কিন্তু সময় যত গড়াবে এর প্রভাব কিন্তু মারাত্মকভাবে বাড়তে থাকে। ওই যে বরফের গোলা পাহাড় থেকে গড়ালে যেমন হয়। হ্যাঁ হ্যাঁ, শুরুতে ছোট থাকে, তারপর নামতে নামতে বিশাল হয়ে যায়। ঠিক তাই। এটাই কিন্তু দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির আসল ম্যাজিক। বইয়ের একটা উদাহরণ মনে পড়ছে। যদি কেউ প্রতি মাসে ৭,০০০ টাকা করে বিনিয়োগ করে আর বছরে 10% রিটার্ন পায়, তাহলে 10 বছরে প্রায় 14.33 লক্ষ টাকা হয়। যদিও আসল জমা হয় মাত্র 8.4 লক্ষ। হুম। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, সময়টা যদি আর মাত্র 4 বছর বাড়িয়ে 14 বছর করা যায়, তাহলে টাকাটা প্রায় দ্বিগুণ বেড়ে 43.71 লক্ষ হয়ে যেতে পারে। ঠিক ধরেছেন। এটাই কম্পাউন্ডিংয়ের ক্ষমতা। এখানে সময়টাই কিন্তু আপনার সবচেয়ে বড় বন্ধু। যত আগে শুরু করতে পারবেন, তত বেশি এর সুবিধা পাবেন। মানে অল্প বয়স থেকে শুরু করাটা খুব লাভজনক। অবশ্যই। এই প্রসঙ্গে রুল অফ 72 এর কথাটা বলা যায়। এটা একটা খুব সহজ মানসিক হিসাব। রুল অফ 72 সেটা কি? এটা দিয়ে আপনি মোটামুটি একটা আন্দাজ করতে পারবেন যে আপনার বিনিয়োগ করা টাকা নির্দিষ্ট রিটার্নের হারে কত বছরে দ্বিগুণ হতে পারে। কিভাবে? খুব সোজা। শুধু 72 সংখ্যাটাকে আপনার বার্ষিক রিটার্নের হার দিয়ে ভাগ করে দিন। যেমন ধরুন, যদি আপনি 6% রিটার্ন আশা করেন, তাহলে আপনার টাকা দ্বিগুণ হতে সময় লাগবে 72 ভাগ 6, মানে 12 বছর। বাহ, এটা তো বেশ কাজের একটা শর্টকাট মনে হচ্ছে। চট করে একটা ধারণা পাওয়া যায়। হ্যাঁ, এটা একটা কুইক মেন্টাল ম্যাথ। তবে মনে রাখতে হবে, এটা কিন্তু একটা আনুমানিক হিসাব। একদম নিখুঁত নয়। না, বিশেষ করে 6% থেকে 10% রিটার্নের ক্ষেত্রে এটা বেশ ভালো কাজ করে। রিটার্নের হার খুব কম বা খুব বেশি হলে এর তচ্ছনতা কিছুটা কমে যায়। আর এটা ট্যাক্স বা অন্যান্য খরচাপাতি বাদ দিয়েই একটা সরল হিসাব। আচ্ছা। আরও একটু নিখুঁত হিসাবের জন্য, বিশেষ করে যখন সুদ ক্রমাগত যোগ হতে থাকে, মানে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং হয়, তখন রুল অফ 69.3 ব্যবহার করা হয়। কিন্তু মূল আইডিয়াটা হলো, এই নিয়মগুলো আমাদের একটা ধারণা দেয় যে বিনিয়োগ কিভাবে সময়ের সাথে বাড়তে পারে। বেশ ভালো। এই হিসাবগুলো মাথায় থাকলে পরিকল্পনা করতে সুবিধা হয়। আচ্ছা, এবার একটু গোড়ার কথায় ফেরা যাক। মানে স্টক মার্কেট জিনিসটা এলো কোথা থেকে? বইতে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলা হয়েছে। হ্যাঁ, ইতিহাসের দিকে তাকালে 1602 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম পাবলিকলি শেয়ার ইস্যু করে তাদের ব্যবসার জন্য টাকা তোলে। শেয়ার মানে কি? শেয়ার মানে হলো একটা কোম্পানির মালিকানার একটা খুব ছোট অংশ। মানে আমি যদি একটা কোম্পানির শেয়ার কিনি, আমি তার আংশিক মালিক হয়ে গেলাম। একদম। আপনি সেই কোম্পানির লাভ বা লোকসান দুটোরই অংশীদার হয়ে যান। কোম্পানি যদি ভালো ব্যবসা করে, লাভ করে, তার ব্যবসার ভ্যালু বাড়ে, তখন আপনার কেনা শেয়ারের দামও বাজারে বাড়ে। ইন্টারেস্টিং। আর আমাদের দেশে, ভারতে, এর চল কবে থেকে শুরু হলো? এই যে বিএসসি, এনএসসি, অনলাইন ট্রেডিং, এগুলো সাধারণ বিনিয়োগকারীর জন্য কতটা পরিবর্তন এনেছে? ভারতে স্টক মার্কেটের ইতিহাস কিন্তু বেশ পুরনো। 1875 সালে বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসসি তৈরি হয়। এটা এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ। ও, আমি ভাবতাম হয়তো নতুন। না না, তবে আসল বিপ্লবটা এসেছে 90-এর দশকে। 1992 সালে তৈরি হল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই। এটা শুরু থেকেই ছিল সম্পূর্ণ কম্পিউটারাইজড ট্রেডিং সিস্টেম। আর 1995 সাল থেকে যখন অনলাইন ট্রেডিং শুরু হলো, তখন তো খেলাটাই ঘুরে গেল। এখন আপনি ঘরে বসেই আপনার কম্পিউটার বা মোবাইল অ্যাপ দিয়ে শেয়ার কেনাবেচা করতে পারছেন। এটা সাধারণ মানুষের জন্য বিনিয়োগের দরজাটা পুরোপুরি খুলে দিয়েছে। সত্যিই তাই। আগে তো ভাবাই যেত না। আচ্ছা, বইতে উইপ্রো আর ইনফোসিসের কিছু দারুণ উদাহরণ আছে। উইপ্রোর শেয়ার কিনে নাকি অমূল্যনের গ্রামের কিছু সাধারণ মানুষ কোটিপতি হয়ে গেছিলেন। হ্যাঁ, ওই গল্পটা তো কিংবদন্তি।
শান্তিলাল জৈন, মোহাম্মদ আনোয়ার এরা খুব অল্প দামে উইপ্রোর শেয়ার কিনেছিলেন একদম শুরুর দিকে, আর তারপর ধৈর্য ধরে রেখেছিলেন বহু বছর। ভাবুন, সামান্য কিছু বিনিয়োগ করে কোটিপতি। অবিশ্বাস্য। ইনফোসিসে তো তার কর্মীদের শেয়ার দিয়েছিল ইসপস। হ্যাঁ, ইনফোসিস তার কর্মীদের এমপ্লয়ি স্টক অপশন প্ল্যান বা ইএসওপিস দিয়েছিল। এর ফলে অনেক সাধারণ কর্মচারীও কিন্তু বিশাল সম্পদ তৈরি করতে পেরেছেন। এই উদাহরণগুলো আসলে এটাই দেখায় যে যদি সঠিক কোম্পানিতে দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করে ধৈর্য ধরে রাখা যায়, তাহলে অভাবনীয় রিটার্ন পাওয়া সম্ভব। অবশ্যই সব শেয়ার উইপ্রো বা ইনফোসিস হয় না, কিন্তু সম্ভাবনাটা থাকে। অন্যান্য অনেক অ্যাসেট ক্লাস, যেমন ধরুন ফিক্সড ডিপোজিট বা বন্ড, সেগুলোর তুলনায় স্টক মার্কেটে দীর্ঘমেয়াদে অনেক বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই ঝুঁকিটাও এখানে বেশি। এই উচ্চ রিটার্নের আশাতেই বোধহয় মানুষ স্টক মার্কেটে আসে। মূলত তাই। বেশ, তাহলে কেউ যদি এই জগতে প্রথম পা রাখতে চায়, মানে একদম নতুন শুরু করতে চায়, তাকে কি করতে হবে? ডিম্যাট অ্যাকাউন্টের কথা শুনলাম। হ্যাঁ, ভারতে শেয়ার কেনাবেচা করতে হলে আপনার 3টে জিনিস লাগবে: একটা ব্যাংক অ্যাকাউন্ট, একটা ট্রেডিং অ্যাকাউন্ট আর একটা ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্টটা কি? ডিম্যাট মানে ডিম্যাটেরিয়ালাইজড। এটা আসলে একটা ইলেকট্রনিক অ্যাকাউন্ট, অনেকটা ডিজিটাল লকারের মতো, যেখানে আপনার কেনা শেয়ারগুলো সার্টিফিকেট ফর্মে না থেকে ইলেকট্রনিক ফর্মে জমা থাকে। ও, মানে কাগজের শেয়ারের বদলে ডিজিটাল শেয়ার। একদম। আর ট্রেডিং অ্যাকাউন্টটা হলো যার মাধ্যমে আপনি স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনা বা বেচার অর্ডার দেন। ব্যাংক অ্যাকাউন্ট তো টাকা লেনদেনের জন্য লাগেই। আজকাল বিভিন্ন অনলাইন ব্রোকার আছে। হ্যাঁ, অনেক অ্যাপ তো দেখি। ঠিক, তাদের মাধ্যমে খুব সহজেই এই 3টে অ্যাকাউন্ট লিংক করে খোলা যায়। পুরো প্রক্রিয়াটাই অনলাইন। বাজারে তো অনেক ব্রোকার আছে, অনেক অ্যাপ। একটা ভালো ব্রোকার বা অ্যাপ বেছে নেওয়ার সময় কোন 2-3টে জিনিস সবচেয়ে বেশি খেয়াল রাখা উচিত? খুব ভালো প্রশ্ন। প্রথমত দেখতে হবে তাদের চার্জ বা ব্রোকারেজ কেমন, মানে প্রতি কেনা বেচায় তারা কত টাকা কাটে। হুম। দ্বিতীয়ত তাদের প্ল্যাটফর্মটা, মানে অ্যাপ বা ওয়েবসাইট, সেটা ব্যবহার করা কতটা সহজ, আর তারা কি কি বিনিয়োগের অপশন দিচ্ছে, শুধু স্টক নাকি মিউচুয়াল ফান্ড, বন্ড, গোল্ড এগুলো আছে। আচ্ছা। তৃতীয়ত তাদের কাস্টমার সার্ভিস কেমন আর প্ল্যাটফর্মটা কতটা সুরক্ষিত। এই কয়েকটা জিনিস দেখে নিজের প্রয়োজন অনুযায়ী একটা বেছে নেওয়া যেতে পারে। আর শুরুটা কিভাবে করা উচিত, মানে কোন শেয়ারে বিনিয়োগ করবে? শুরুতে সবচেয়ে ভালো হয় যদি এমন কোম্পানিতে অল্প অল্প করে বিনিয়োগ করা যায় যাদের ব্যবসা আপনি বোঝেন বা চেনেন। ধরুন, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে বা যে কোম্পানির সাবান আপনি ব্যবহার করেন। অল্প পরিমাণে শুরু করে ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়ানো উচিত। বুঝেছি। আচ্ছা, এবার একটু বিভিন্ন ধরনের স্টক নিয়ে কথা বলি। বইতে পেনি স্টক নিয়ে বেশ সতর্ক করা হয়েছে। এগুলো কি সত্যি এত খারাপ? দাম তো খুব কম থাকে। এই কম দামটাই আসলে ফাঁদ। পেনি স্টক মানে খুব কম দামের শেয়ার, সাধারণত 10 টাকা বা 20 টাকার নিচে। মনে হতে পারে সস্তায় অনেক শেয়ার কিনে নিই, দাম বাড়লেই বড়লোক। হ্যাঁ, এরকম একটা লোভ তো হয়ই। কিন্তু বাস্তবে এই শেয়ারগুলোর বেশিরভাগই হয় খুব দুর্বল কোম্পানির। হয় তাদের ব্যবসায় লাভ নেই, না হয় প্রচুর ঋণ, অথবা কোম্পানির ভবিষ্যতে অনিশ্চিত। ভোডাফোন আইডিয়া শেয়ারের দাম কম মানেই কি সেটা দারুণ বিনিয়োগ? তা কিন্তু নয়। ঠিক। আসল সমস্যা হলো এগুলোর তারল্য বা লিকুইডিটি খুব কম থাকে। মানে আপনি যখন বেচতে চাইবেন তখন হয়তো কেনার লোকই পাবেন না। আর এগুলোর দাম নিয়ে কারচুপি বা ম্যানিপুলেশন হওয়ার ঝুঁকিও খুব বেশি থাকে। তাই নতুন বিনিয়োগকারীদের জন্য এগুলো এড়িয়ে চলাই ভালো। তাহলে পেনি স্টকের চেয়ে স্মল ক্যাপ স্টকগুলো কি একটু বেটার অপশন, যাতে মার্কেট ক্যাপিটালাইজেশন 5,000 কোটির কম? তুলনামূলকভাবে বেটার, তবে ঝুঁকি এখানেও যথেষ্ট বেশি। স্মল ক্যাপ মানে ছোট কোম্পানি, এদের পোটেনশিয়াল থাকে ভবিষ্যতে বড় হওয়ার। তাই এখানে যেমন মাল্টিব্যাগার রিটার্নের সুযোগ থাকে। মাল্টিব্যাগার মানে যে শেয়ারগুলো কয়েক গুণ রিটার্ন দেয়। বইতে যেমন জ্যোতি রেজিন্স বা তানলা প্ল্যাটফর্মসের উদাহরণ আছে, যারা অবিশ্বাস্য রিটার্ন দিয়েছে অল্প সময়। ও আচ্ছা। কিন্তু মনে রাখতে হবে, ছোট কোম্পানিগুলোর ফেল করার ঝুঁকিও কিন্তু বেশি। যদি স্মল ক্যাপে বিনিয়োগ করতেই হয় তাহলে খুব ভালো করে রিসার্চ করা দরকার। এমন কোম্পানি দেখা উচিত যাদের মার্কেট ক্যাপ অন্তত 1,000 কোটির বেশি, যাদের সেলস আর প্রফিট বাড়ছে ভালো হারে, যেমন 15% CAGR, আর ঋণের বোঝা কম। এখানেও কিন্তু গভীর গবেষণা মাস্ট। তার মানে স্মল ক্যাপেও চোখ বন্ধ করে ঝাঁপ দেওয়া যাবে না। তাহলে কি মিড ক্যাপ আর লার্জ ক্যাপের দিকে যাওয়াই বেশি নিরাপদ?
এটা নির্ভর করে আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর আপনার বিনিয়োগের লক্ষ্যের ওপর। মিড ক্যাপ স্টক হল মাঝারি আকারের কোম্পানি, যাদের মার্কেট ক্যাপ সাধারণত ৫,০০০ কোটি থেকে ২০,০০০ কোটির মধ্যে। এরা কেমন হয়? এরা স্মল ক্যাপের থেকে একটু বেশি স্থিতিশীল, আবার লার্জ ক্যাপের থেকে বেশি গ্রোথ পোটেনশিয়াল অফার করতে পারে। মানে একটা ব্যালেন্সড অপশন হতে পারে। বরুণ বেভারেজেসের মতো কোম্পানি মিড ক্যাপ থেকেই লার্জ ক্যাপ হয়েছে, বিনিয়োগকারীদের দারুণ রিটার্ন দিয়েছে। তবে এদের দামের ওঠানামাও কিন্তু বেশ হতে পারে, মানে ভলাটিলিটি বেশি থাকে। ক্যাপ ২০,০০০ কোটিরও বেশি। এগুলো হলো বাজারের সবচেয়ে বড়, সবচেয়ে প্রতিষ্ঠিত আর সবচেয়ে পরিচিত নাম, যেমন ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টিসিএস, হিন্দুস্তান ইউনিলিভার। হ্যাঁ, এই নামগুলো তো সবাই জানে। ঠিক, এদের বলা হয় ব্লু চিপ স্টক। এরা সাধারণত বেশ স্থিতিশীল রিটার্ন দেয়, বাজারের খারাপ সময়েও এরা তুলনামূলকভাবে কম পড়ে, আর এদের থেকে নিয়মিত ডিভিডেন্ড পাওয়ার সম্ভাবনাও থাকে। বিনিয়োগের জন্য এদেরকে কি ভালো অপশন বলা যায়? অবশ্যই, এদের ব্যবসায়িক মডেল সাধারণত প্রমাণিত, ম্যানেজমেন্ট অভিজ্ঞ হয়। বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যেমন বিদেশি সংস্থা বা দেশীয় মিউচুয়াল ফান্ড, ডিআইআই, এরাও এদের উপর ভরসা রাখে, যেটা একটা পজিটিভ সাইন। লার্জ ক্যাপে হয়তো স্মল ক্যাপের মতো রাতারাতি 10 গুণ রিটার্ন পাওয়া যাবে না, কিন্তু দীর্ঘমেয়াদে আপনার পোর্টফোলিওতে একটা স্থিতিশীলতা আনতে এরা সাহায্য করে। বইতে কিছু প্যারামিটারও বলা আছে, যেমন আরওই, আরওসি 15%-এর বেশি, ডেট টু ইকুইটি 1-এর কম। এগুলো দেখে বিনিয়োগ করলে ভালো। তার মানে শুধু কোম্পানির সাইজ দেখলেই হবে না, তার ভেতরের পারফরম্যান্স মানে ফান্ডামেন্টালস দেখাটা খুব জরুরি। বইতে একটা দারুণ কথা বলা আছে, কোম্পানির মালিকের মতো করে ভাবতে হবে। এর মানেটা কি? এর মানে হলো, আপনি যখন একটা শেয়ার কিনছেন, তখন শুধু একদম ট্রেডার হিসেবে কিনছেন না, যিনি আজ কিনে কাল বেচে দেবেন। আপনি ভাবুন, আপনি যেন ওই কোম্পানির একজন অংশীদার বা মালিক। আচ্ছা। একজন মালিক যেমন তার ব্যবসার খুঁটিনাটি জানতে চায়, কোম্পানিটা কি করে, কিভাবে লাভ করে, এর আর্থিক অবস্থা কেমন, মানে লাভ হচ্ছে তো নাকি ঋণে ডুবে আছে, ক্যাশ ফ্লো পজিটিভ তো, ম্যানেজমেন্ট টিমটা কতটা দক্ষ আর সৎ, বাজারে এদের প্রোডাক্ট বা সার্ভিসের চাহিদা কেমন, ভবিষ্যৎ সম্ভাবনা কি। অনেক প্রশ্ন। হ্যাঁ, আর সবচেয়ে জরুরি প্রশ্ন, এই সব কিছু বিচার করে কোম্পানির যা ভ্যালু হওয়া উচিত, শেয়ারের বর্তমান দাম কি তার থেকে কম না বেশি? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটাই হলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস। এটা কি খুব কঠিন? সময় সাপেক্ষ তো বটেই, তবে কিছু সহজ টুলস আছে, যেমন পিই রেশিও, প্রাইস টু আর্নিংস রেশিও, যা দিয়ে বোঝা যায় শেয়ারটা তুলনামূলকভাবে সস্তা না দামি। তবে শুধু একটা রেশিও দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, পুরো ছবিটা দেখতে হবে। বুঝেছি, পুরো কোম্পানির স্বাস্থ্য পরীক্ষা করার মতো। আচ্ছা, এবার বিনিয়োগের দুটো খুব জনপ্রিয় পদ্ধতি নিয়ে কথা বলি, এসআইপি আর লামসাম। এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানটা কি? এসআইপি হলো একটা খুব ডিসিপ্লিনড উপায়ে বিনিয়োগ করার। এখানে আপনি প্রতি মাসে বা নির্দিষ্ট সময় অন্তর, যেমন প্রতি সপ্তাহে বা 15 দিন পর পর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার পছন্দের মিউচুয়াল ফান্ড বা স্টকে বিনিয়োগ করতে থাকেন। এর সুবিধা কি? এর সবচেয়ে বড় সুবিধা হল রুপি কস্ট অ্যাভারেজিং, মানে যখন বাজারের দাম কম থাকে তখন আপনার ওই নির্দিষ্ট টাকায় আপনি বেশি ইউনিট কিনতে পারেন, আবার যখন দাম বেড়ে যায় তখন কম ইউনিট কেনা হয়। ওহ আচ্ছা, তাতে লাভ কি? দীর্ঘমেয়াদে এতে আপনার প্রতি ইউনিটের গড় ক্রয়মূল্যটা কমে আসে, যেটা আপনার লাভ বাড়াতে সাহায্য করে, বিশেষ করে যদি বাজার খুব ওঠানামা করে। তাছাড়া এটা বিনিয়োগে একটা নিয়মিত অভ্যাস বা শৃঙ্খলা তৈরি করে, আর খুব অল্প টাকা, ধরুন 500 বা 1000 টাকা দিয়েও শুরু করা যায়। যারা একবারে বড় টাকা দিতে পারেন না বা বাজারের ওঠানামা নিয়ে চিন্তিত, তাদের জন্য এটা ভালো। একদম। আর লামসাম মানে তো একবারে একটা বড় অঙ্ক বিনিয়োগ করা, তাই না? এটা কখন করা উচিত? লামসাম মানে হ্যাঁ, একবার একটা থোক টাকা বিনিয়োগ করা। এটা কখন ভালো? ধরুন আপনার হাতে হঠাৎ বেশ কিছু টাকা এলো, বোনাস পেলেন বা অন্য কোনো সূত্রে, আর আপনার যদি মনে হয় যে বাজার এখন তুলনামূলকভাবে সস্তা আছে বা কারেকশন হয়েছে এবং আগামী দিনে বাড়ার সম্ভাবনা আছে, তখন একবারে বিনিয়োগ করে দেওয়া যেতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার পুরো টাকাটাই শুরু থেকে মার্কেটে থেকে বৃদ্ধির সুযোগ পায়। যদি আপনার টাইমিং ঠিক হয়, মানে আপনি সত্যি কম দামে কিনতে পারেন, তাহলে দীর্ঘমেয়াদে লামসাম থেকে এসআইপির চেয়ে বেশি রিটার্ন আসার সম্ভাবনা থাকে। কিন্তু ঝুঁকিও তো আছে, যদি ভুল সময়ে কেনা হয়ে যায়। অবশ্যই,
ঝুঁকি হলো যদি আপনি বাজারের একেবারে চূড়ায় কিনে ফেলেন তাহলে শুরুতে বেশ কিছুদিন আপনার বিনিয়োগ নেগেটিভে থাকতে পারে, যেটা মানসিকভাবে বেশ চাপের। আর একবারে বড় টাকা ঢালাটা অনেকের জন্যই একটা মানসিক বাধাও হতে পারে। বইতে কয়েকটা সিনারিও দিয়ে বোঝানো হয়েছে, তাই না? হ্যাঁ, সিনারিওগুলো এটাই দেখায়, যদি বাজার লাগাতার বাড়তে থাকে তাহলে লামসাম করলে বেশি লাভ হয়, কারণ আপনার টাকাটা প্রথম থেকেই পুরোটা খাটছে। আর যদি বাজার পড়ে বা খুব ওঠানামা করে? তখন এসআইপি ভালো পারফর্ম করে, কারণ রুপি কস্ট অ্যাভারেজিংয়ের সুবিধাটা পাওয়া যায়, কম দামে বেশি ইউনিট কেনা হতে থাকে। তার মানে কোনো একটাই সেরা পদ্ধতি নয়, নির্ভর করছে বাজারের অবস্থা আর বিনিয়োগকারীর নিজের রিস্ক প্রোফাইলের ওপর। ঠিক তাই, নিজের পরিস্থিতি, লক্ষ্য আর ঝুঁকি নেওয়ার ক্ষমতা বুঝে সিদ্ধান্ত নিতে হবে। অনেকে আবার দুটো মিলিয়েও করেন, যেমন হাতে বড় টাকা এলে তার কিছুটা লামসাম করলেন, বাকিটা এসআইপিতে চালিয়ে গেলেন। এটাও একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে। আচ্ছা, যারা সরাসরি স্টক বাছাই করার ঝুঁকি বা হ্যাপা নিতে চান না, তাদের জন্য তো মিউচুয়াল ফান্ড একটা খুব জনপ্রিয় বিকল্প। অবশ্যই, মিউচুয়াল ফান্ড খুবই জনপ্রিয়, বিশেষ করে নতুন বিনিয়োগকারীদের মধ্যে। এটা আসলে কিভাবে কাজ করে, সহজ করে যদি একটু বলেন। মিউচুয়াল ফান্ড হলো আসলে একটা বড় ঝুলি বা পুল অফ মানি। অনেক বিনিয়োগকারীর কাছ থেকে টাকা সংগ্রহ করে একটা ফান্ড তৈরি করা হয়। আচ্ছা। সেই ফান্ডটা একজন পেশাদার ফান্ড ম্যানেজার চালান। তিনি ওই টাকাটা বিভিন্ন জায়গায়, যেমন বিভিন্ন কোম্পানির শেয়ার বা সরকারি কর্পোরেট বন্ড বা সোনা, এগুলোতে বিনিয়োগ করেন ফান্ডের ঘোষিত উদ্দেশ্য অনুযায়ী। এর সুবিধে কি? কেন এটা এত জনপ্রিয়? অনেক সুবিধা। প্রথমত, ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য, মানে আপনার অল্প টাকাও অনেকগুলো স্টক বা বন্ডে ছড়িয়ে যায়, ফলে ঝুঁকিটা কমে। একটা কোম্পানি খারাপ করলেও পুরো টাকা ডুবে যাওয়ার ভয় থাকে না। দ্বিতীয়ত, পেশাদার ব্যবস্থাপনা। আপনার হয়ে একজন অভিজ্ঞ লোক রিসার্চ করে বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছেন। তৃতীয়ত, সহজলভ্যতা। খুব কম টাকাতেও শুরু করা যায়, আর কেনাবেচা করাও খুব সহজ। অনেক রকম ফান্ডের নাম শুনি, ডেপ্ট ফান্ড, ইকুইটি ফান্ড, হাইব্রিড ফান্ড, আবার ইকুইটির মধ্যেও লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ইন্ডেক্স ফান্ড। বাপরে, এত অপশনের মধ্যে একজন সাধারণ বিনিয়োগকারী বুঝবে কি করে কোনটা তার জন্য ঠিক? হাহা, ঠিকই বলেছেন, অপশন অনেক, কিন্তু সহজ করে ভাবা যেতে পারে। মূলত 3 ধরনের ফান্ড: ডেপ্ট, ইকুইটি আর হাইব্রিড। ডেপ্ট ফান্ড কি? ডেবিট ফান্ড মূলত বন্ড, ডিবেঞ্চার বা অন্যান্য ফিক্সড ইনকাম সিকিউরিটিতে বিনিয়োগ করে। এদের লক্ষ্য থাকে তুলনামূলকভাবে স্থির এবং কম ঝুঁকিপূর্ণ রিটার্ন দেওয়া। যারা খুব বেশি ঝুঁকি নিতে চান না বা স্বল্প মেয়াদের জন্য টাকা রাখতে চান, তাদের জন্য এটা ভালো। আচ্ছা, আর ইকুইটি ফান্ড? ইকুইটি ফান্ড প্রধানত বিভিন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে। এখানে ঝুঁকি বেশি, কারণ শেয়ার বাজারের ওঠানামা আছে, কিন্তু দীর্ঘমেয়াদে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনাও এখানে সবচেয়ে বেশি। আর হাইব্রিড? হাইব্রিড ফান্ড হল দুটোর মিশ্রণ। এরা কিছুটা শেয়ারে আর কিছুটা বন্ডে বিনিয়োগ করে। এর ফলে ঝুঁকি আর রিটার্নের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়। বুঝেছি। আর ইকুইটি ফান্ডের মধ্যে যে ভাগগুলো, লার্জ, মিড, স্মল ক্যাপ? এগুলো হলো ফান্ডটা কোন ধরনের কোম্পানির শেয়ারে মূলত বিনিয়োগ করছে তার ভিত্তিতে ভাগ। লার্জ ক্যাপ ফান্ড বড় বড় কোম্পানিতে, মিড ক্যাপ ফান্ড মাঝারি কোম্পানিতে, আর স্মল ক্যাপ ফান্ড ছোট কোম্পানিতে বিনিয়োগ করে। যেমন ঝুঁকি তেমন রিটার্নের সম্ভাবনা। আর ইন্ডেক্স ফান্ড, ওটা কি? ইন্ডেক্স ফান্ড নিয়ে বলার আগে ইন্ডেক্সটা কি সেটা বোঝা দরকার। সেন্সেক্স বা নিফটি, এই নামগুলো তো আমরা রোজ শুনি। হ্যাঁ, টিভিতে তো সবসময় দেখায়। এগুলো হলো স্টক মার্কেট ইন্ডেক্স। সেন্সেক্স হলো বিএসই এর সেরা 30টা কোম্পানির শেয়ারের গড় পারফরমেন্সের সূচক, আর নিফটি হলো এনএসই এর সেরা 50টা কোম্পানির। এগুলো আসলে পুরো শেয়ার বাজারের স্বাস্থ্য বা গতি প্রকৃতি বোঝার একটা ব্যারোমিটার। মানে এগুলো বাড়লে বাজার ভালো, কমলে খারাপ। মোটামুটি তাই। এগুলোকে বেঞ্চমার্ক হিসাবেও ব্যবহার করা হয়, মানে অন্য কোনো ফান্ড বা শেয়ার বাজারের তুলনায় কেমন পারফর্ম করছে সেটা এই ইন্ডেক্সগুলোর সাথে তুলনা করে মাপা হয়। আচ্ছা, তাহলে ইন্ডেক্স ফান্ড কি করে? ইন্ডেক্স ফান্ড খুব সহজ কাজ করে। এরা কোনো একটা নির্দিষ্ট ইন্ডেক্সকে, যেমন ধরুন নিফটি 50কে, হুবহু নকল বা ট্র্যাক করার চেষ্টা করে। মানে নিফটি 50তে যে 50টা কোম্পানি যে অনুপাতে ওয়েটেজ আছে, ইন্ডেক্স ফান্ডের ম্যানেজারও ঠিক সেই 50টা শেয়ার সেই অনুপাতেই কিনে রাখেন। এখানে ফান্ড ম্যানেজারের নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে স্টক বাছাই করার কোনো ব্যাপার নেই। তিনি শুধু ইন্ডেক্সটাকে অনুসরণ করেন।
এর সুবিধা কি? সবচেয়ে বড় সুবিধা হলো এর খরচ খুব কম হয়। যেহেতু ফান্ড ম্যানেজারকে সক্রিয়ভাবে রিসার্চ করে শেয়ার বাছতে হচ্ছে না, তাই এর ম্যানেজমেন্ট ফি বা এক্সপেন্স রেশিও অন্যান্য অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডের তুলনায় অনেক কম হয়। আর আর আপনি কম খরচে পুরো বাজারের সেরা কোম্পানিগুলোতে একটা ডাইভার্সিফাইড বিনিয়োগ পেয়ে যাচ্ছেন। আপনি মোটামুটি বাজারের গড় রিটার্নটা পেয়ে যান। তাহলে তো এটাই সবচেয়ে ভালো মনে হচ্ছে। অনেকের জন্য এটা খুবই ভালো অপশন, বিশেষ করে যারা কম খরচে কম হ্যাপায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান। তবে এর একটা অসুবিধাও আছে। এরা যেহেতু শুধু ইন্ডেক্সকে অনুসরণ করে, তাই এরা কখনোই বাজারকে বা ইন্ডেক্সকে ছাপিয়ে বেশি রিটার্ন দিতে পারে না। বাজারের গড় রিটার্নটাই আপনার প্রাপ্তি। যেখানে অ্যাক্টিভ ফান্ড বাজারকে হারানোর। ঠিক। যদিও বেশিরভাগ অ্যাক্টিভ ফান্ড দীর্ঘমেয়াদে তাদের বেঞ্চমার্ক ইন্ডেক্সকে হারাতে পারে না, বিশেষ করে খরচ বাদ দেওয়ার পর। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, এবার আসি সেই বহুল প্রচলিত কথায়, রিস্ক হ্যায় তো ইশক হ্যায়। স্টক মার্কেটে কি সত্যি এই ফর্মুলা কাজ করে? মানে যত বেশি ঝুঁকি তত বেশি লাভ? কথাটা শুনতে খুব গ্ল্যামারাস লাগলেও বিনিয়োগের দুনিয়ায় এটা কিন্তু একটা মিথ বা অর্ধসত্য। বইটাও এই নিয়ে সাবধান করেছে। কিরকম? দেখুন, একটা পর্যায় পর্যন্ত হয়তো ঝুঁকি বাড়ালে রিটার্ন বাড়ার সম্ভাবনা থাকে, কিন্তু একটা লিমিটের পর অতিরিক্ত ঝুঁকি নিলে লাভের বদলে লোকসানের সম্ভাবনাই বেশি বেড়ে যায়। ঝুঁকি মানে তো অনিশ্চয়তা, তাই না? কিছু ঝুঁকি থাকে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা কমাতে পারি, কন্ট্রোলেবল রিস্ক। যেমন একটা শেয়ারেই সব টাকা না রেখে ডাইভার্সিফাই করা, ভালো করে রিসার্চ না করে বিনিয়োগ না করা। আর কিছু থাকে যা আমাদের হাতে নেই। ধরুন, হঠাৎ যুদ্ধ লেগে গেল, বা কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ হলো, বা সরকারের কোনো নীতি হঠাৎ বদলে গেল। এগুলো তো আমাদের হাতে নেই। তাহলে উপায়? বুদ্ধিমান বিনিয়োগকারী ঝুঁকিকে ভয় পেয়ে পালিয়ে যান না, আবার ঝুঁকিকে ভালোবেসে আলিঙ্গনও করেন না। তারা ঝুঁকিটাকে বোঝেন, কতটা ঝুঁকি তারা নিতে পারবেন সেটা নির্ধারণ করেন রিস্ক প্রোফাইলিং, এবং তারপর সেই ঝুঁকিটাকে ম্যানেজ বা পরিচালনা করার চেষ্টা করেন। এই ঝুঁকি ম্যানেজ করার সেরা উপায়গুলো কি কি হতে পারে? বইতে কি বলা আছে? কয়েকটা খুব জরুরি পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ডাইভার্সিফিকেশন। মানে সব ডিম এক ঝুড়িতে না রাখা। একদম। শুধু এক ধরনের স্টক বা একটা সেক্টরেই সব টাকা না ঢেলে বিভিন্ন অ্যাসেট ক্লাস, যেমন ইকুইটি, ডেট, সোনা এবং ইকুইটির মধ্যেও বিভিন্ন সেক্টর ও কোম্পানির মধ্যে বিনিয়োগ ছড়িয়ে দেওয়া। দ্বিতীয় হল অ্যাসেট অ্যালোকেশন। মানে আপনার বয়স, লক্ষ্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী আপনার মোট বিনিয়োগের কত অংশ ইকুইটিতে থাকবে, কত অংশ ডেপ্টে থাকবে, কত অংশ সোনা বা রিয়েল এস্টেটে থাকবে সেটা ঠিক করা, এবং সময়ে সময়ে সেটাকে রিভিউ করা। তৃতীয় হল দীর্ঘমেয়াদী মানসিকতা। শেয়ার বাজারের স্বল্পমেয়াদী ওঠানামায় ভয় পেয়ে বা উত্তেজিত হয়ে ঘন ঘন কেনাবেচা না করে ভালো কোম্পানিতে লম্বা সময়ের জন্য বিনিয়োগ ধরে রাখা। সময় দিলে অনেক ঝুঁকি কমে আসে। আরেকটা হলো মার্জিন অফ সেফটি রেখে কেনা। মানে কোনো শেয়ারের যা অন্তর্নিহিত মূল্য, ইন্ট্রিনসিক ভ্যালু বলে আপনার মনে হচ্ছে, তার থেকে কিছুটা কম দামে কেনার চেষ্টা করা, যাতে কেনার পর দাম কিছুটা পড়লেও আপনার খুব বেশি লোকসান না হয়। এটা অনেকটা ডিসকাউন্টে কেনার মতো। বাহ, খুব যুক্তিসঙ্গত কথা। ডাইভার্সিফিকেশন, অ্যাসেট অ্যালোকেশন, দীর্ঘমেয়াদী দৃষ্টি আর মার্জিন অফ সেফটি, এগুলো মেনে চললে ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। হ্যাঁ, আর অবশ্যই নিয়মিত নিজের জ্ঞান বাড়ানো, বাজার সম্পর্কে ওয়াকিবহাল থাকা। দারুণ সব পয়েন্ট উঠে এলো। সবশেষে যদি আমরা সফল বিনিয়োগের মূল নীতিগুলো একবার ঝালিয়ে নিই বইয়ের আলোকে। নিশ্চয়ই। সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হল ধৈর্য। রাতারাতি বড়লোক হওয়ার কোনো শর্টকাট নেই স্টক মার্কেটে। দীর্ঘমেয়াদী বৃদ্ধির ওপর ফোকাস রাখতে হবে। আর দ্বিতীয়ত, পুঙ্খানুপুঙ্খ গবেষণা। নিজে রিসার্চ করে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। অন্যের কথায় বা গুজবে কান দেওয়া চলবে না। তৃতীয়ত, ডাইভার্সিফিকেশন, যেটা আমরা আগেই বললাম, ঝুঁকি কমানোর অন্যতম সেরা উপায়। চতুর্থ, আবেগ নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা। বাজারের উত্থান পতনে ভয় বা লোভে তাড়িত হয়ে কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। একটা পরিকল্পনা মাফিক শৃঙ্খলা মেনে বিনিয়োগ চালিয়ে যেতে হবে। আর ক্রমাগত শেখা। বাজার সবসময় বদলাচ্ছে, নতুন নতুন জিনিস আসছে, তাই নিজেকে আপডেটেড রাখা, পড়াশোনা করা, শিখতে থাকাটা খুব জরুরি। খুব সুন্দরভাবে বললেন। ধৈর্য, গবেষণা, বৈচিত্র্য, শৃঙ্খলা এবং শেখা। হ্যাঁ, এইগুলো মেনে চললে দীর্ঘমেয়াদে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অসাধারণ একটা আলোচনা হলো আজ।
নীরাজ যোশীর বি আ স্টক মার্কেট মিলিয়নের বইটার উপর ভিত্তি করে আমরা স্টক মার্কেটে বিনিয়োগের অনেকগুলো জরুরি দিক নিয়ে কথা বললাম। বুঝলাম যে এটা কোনো জুয়া বা ভয়ের জায়গা নয়, বরং সঠিক জ্ঞান, ধৈর্য আর শৃঙ্খলা থাকলে এখান থেকে সাধারণ মানুষও কিন্তু সম্পদ তৈরি করতে পারে। একদম। আমরা আর্থিক পরিকল্পনার মূল স্তম্ভ, কম্পাউন্ডিংয়ের জাদু, রুল অফ 72, বিভিন্ন ধরনের স্টক আর মিউচুয়াল ফান্ড, এসআইপি বনাম লামসামের মতো বিনিয়োগ পদ্ধতি আর সবচেয়ে জরুরি ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত জানলাম। হুম। মূল কথাটা তাহলে এটাই দাঁড়ালো যে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা, নিয়মিত বিনিয়োগ করে যাওয়া আর লম্বা সময়ের জন্য ধৈর্য ধরে থাকা। একেবারে। আর শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। বলুন, আজকের এই যে এত দ্রুত পরিবর্তনশীল অর্থনীতি, এত অনিশ্চয়তা, এই সময়ে একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য কোনটা বেশি কার্যকর হতে পারে বলে মনে হয়? নিজের গবেষণা, নিজের বিচারবুদ্ধির উপর ভরসা করে সক্রিয়ভাবে ভালো স্টক খুঁজে বের করার চেষ্টা করা, অ্যাক্টিভ ইনভেস্টিং, নাকি কম খরচে, কম হ্যাপায় বাজারের গড় রিটার্ন পাওয়ার জন্য নিষ্ক্রিয়ভাবে ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করে যাওয়া, প্যাসিভ ইনভেস্টিং? বাহ, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এটা নিয়ে নিশ্চয়ই ভাবার অবকাশ আছে। কোনটা আপনার জন্য সঠিক সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। আজ আমাদের শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আলোচনাটা আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। আবার কথা হবে পরের আলোচনায়। ধন্যবাদ।